বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, বেগম খালেদা জিয়া অসুস্থ এবং গুরুতর অসুস্থ, এই অসুস্থতার মধ্যে কিন্তু একটা নেতৃত্বের শূন্যতা অনেকে বলেছেন, বিশেষ করে সুশীল সমাজ সহ অনেকে, যে নেতৃত্ব কে দিবেন, তারেক রহমান যেহেতু বাইরে। তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা চাই আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন, তাকে হায়াত দিন। তিনি দীর্ঘদিন এই বাংলাদেশের জন্য পুরো রাজনৈতিক জীবন তিনি এখানে বিনিয়োগ করেছেন, তিনি ত্যাগ করেছেন, উৎসর্গ করেছেন। এবং এর আগে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ হয়েছেন। এবং এই পরিবারের যে আত্মত্যাগ এই দলের জন্য, দেশের জন্য, তারই কিন্তু উত্তরসূরি তারেক রহমান। তিনি তার বাবা এবং মায়ের উত্তরসূরি। তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনতার প্রিয় নেত্রী। এবং তার বাবা রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা। বিএনপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল, সবচেয়ে জনপ্রিয় দল। এবং এই যে বাস্তবতা, এখন তিনি হচ্ছেন সেই বিএনপির, তার বাবা এবং মায়ের উত্তরসূরি এবং আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এমনটাই দলের পক্ষ থেকে ভাবা হচ্ছে, দেশের পক্ষ থেকে ভাবা হচ্ছে। কয়েকদিন আগে যখন সাংবাদিকদের সঙ্গে, বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বা প্রধান গণমাধ্যমের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, তখন কিন্তু প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন যে আগামী নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করবে, এমন আশাবাদের কথা তিনি বলেছেন। কারণ প্রথম আলো যে জরিপটা করেছে, সেই জরিপে কিন্তু এরকম একটা বিএনপির পক্ষে জনমত এগিয়ে, এমনটা কিন্তু মতিউর রহমান বলেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মতিউর রহমানের কথাটাকে যদি কোট করি, তার আশাবাদের কথা যদি বলি, আগামী নির্বাচন সব ঠিক থাকলে, যদি সুষ্ঠু হয়, বিএনপি সেই নির্বাচনে জয়ী হবে জনগণের ভোটে। এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং আমরা আসলে তারেক রহমানের ফেরাটাকে এই জন্য বলছি গুরুত্বপূর্ণ, কারণ এমন একটা সময় তিনি ফিরছেন যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থির। এখানে ধর্মীয় কারণ বা আরো অনেক রাজনৈতিক অস্থিরতা নিয়ে এক ধরনের একটা অস্থিতিশীলতার দিকে কি দেশ যাচ্ছে। মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে যে দেশের ভবিষ্যৎ কি হবে। অনেকে এমনও প্রশ্ন করছে নির্বাচন হবে কিনা। এক ধরনের কনফিউশন মানুষের মনে তৈরি হয়েছে এবং বিভিন্ন আলোচনা, নেতিবাচক আলোচনার দিকে অনেকে গেছে যে শেষ পর্যন্ত এই দেশের ভবিষ্যৎ কি। এই শঙ্কা কিন্তু আজকে কেটে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং তারেক রহমানের এই ফেরা শুধুমাত্র দলের জন্য না, দেশের জন্য, বাংলাদেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য একটি বড় আশাবাদ। আজকে বাংলাদেশের মানুষ আশাবাদী হয়ে উঠছেন। হ্যাঁ, যেই সংকটের মধ্যে গত কয়েকদিন ধরে বাংলাদেশ ছিল, গত কয়েক সপ্তাহ ধরে, বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পর যে রাজনৈতিক একটা সংকট বা এক ধরনের অস্থিতিশীলতা, জ্বালাও পোড়াও, সহিংসতা কিংবা আরো অনেক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল, আরো অনেক হামলা, সেই বিষয়গুলোর যে পরিবেশগত যে এক ধরনের নেতিবাচকতা, যেই অস্থিতিশীলতা, যেটা বিএনপি নেতারা বলছিলেন দেশকে অস্থিতিশীলতা থেকে টিকে দেওয়া হচ্ছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তারেক রহমান নিজেও বলেছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, একটা পক্ষ চায় না নির্বাচন হোক। এই যে আশঙ্কা, এই যে অস্থিতিশীলতা, এই যে নেতিবাচকতা, এই সবকিছু ছাপিয়ে আজকে তার এই ফেরা সবকিছুর জন্য একটা চমৎকার জবাব হতে পারে, এমনটা ভাবছেন বিএনপি নেতারা। এবং আমি যেটা বুঝতে পারছি, সুশীল সমাজ, অন্যান্য রাজনৈতিক নেতা সবাই কিন্তু এক প্রকার বিএনপির দিকেই তাকিয়েছে। কারণ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপির যে জনসমর্থন রয়েছে, বিএনপির যে সাংগঠনিক কাঠামো রয়েছে, বিএনপির যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তার ফলে বিএনপি আগামী দিনে এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হতে পারে, এমন সম্ভাবনা অনেকেই দেখছেন, অধিকাংশ মানুষ দেখছেন, এরকম কথা শোনাও যাচ্ছে। বিএনপি সরকার গঠন করবে আর তারেক রহমান হবেন বিএনপির সেই ভোটে জেতার পর যে দল, সেই দলের প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান। তো সেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আজকে ফিরছেন 17 বছর পর, এমনটা যদি আমরা বলি যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি হতে পারেন, তিনি আজ ফিরছেন। আমরা তার ফেরার যে রিসিপশন দেখলাম বিমানবন্দর থেকে শুরু করে এই পর্যন্ত, কাছাকাছি হয়তো তিনি চলে আসছেন, যদিও এখন দেখতে পাচ্ছি না। তারেক রহমানের এই যে ফেরা, এরকম দৃশ্য আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এর আগে দেখতে পাইনি, যে নির্বাচন থেকে একজন নেতা ফিরছেন এবং তার ফেরার যে প্রটোকল, তার যে নিরাপত্তা, এই যে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে তিনি ফিরছেন। এবং তিনি একটা বড় বাসে তার সফর সঙ্গীদের সহ ফিরছেন। তার সঙ্গে এসছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে এসছেন জাইমা রহমান, এবং তারা এখানে আসবেন। সম্ভবত পরিবারের সবাই আসবেন না, হয়তো জুবাইদা রহমান এই মঞ্চে তারেক রহমানের সঙ্গে আসতে পারেন। তো এই যে ফেরা, এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত তিনি 12টার মধ্যেই এয়ারপোর্টে
নেমেছেন। এই যে দেখেন ঘন্টা 2-এর বেশি হলো, এই সময়টুকু কিন্তু এই মঞ্চ পর্যন্ত আসতে তারেক রহমানের লেগে যাচ্ছে, এই জন্য যে তিনি পথে পথে জনগণের অভিবাদনের উত্তর দিচ্ছেন। তিনি হাত নেড়ে তাকে স্বাগত জানাচ্ছে। শুধু বিএনপি নেতাকর্মী না, এখানে দুপাশে কিন্তু সাধারণ উৎসুক জনতা রয়েছে। তারা সবাই বিএনপি নেতাকর্মীরা, বিএনপি সমর্থকও না। এক ধরনের জনতার উপস্থিতি আমি বলবো যে এয়ারপোর্ট থেকে জসিমউদ্দিন হয়ে, এয়ারপোর্ট হয়ে, খিলক্ষেত হয়ে, কুড়িল ফ্লাইওভার হয়ে এই যে তারেক রহমানের এই গাড়িবহর এখানে আসছে, নিরাপত্তা কর্মীরা কিন্তু হিমশিম খাচ্ছেন জনতার ভিড় সামলে নিতে। তারা তাকে এক নজর, শুধু এক পলক দেখার জন্য যে রাস্তায় এসেছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আজকের দিন সকাল থেকে আমরা এরকম চমৎকার একটা শীতার্ত সকাল, শীতার্ত দুপুর আজকে আমরা পেয়েছি। ভোর থেকে কুয়াশা ছিল, এখনো কিছুটা কুয়াশা রয়েছে। একটা অদ্ভুত চমৎকার একটা দিন। এই যে লাখো জনতা এখানে সমবেত হয়েছে, লাখ লাখ জনতা, খুব বেশি কষ্ট কিন্তু হচ্ছে না। ভিড়ের উপস্থিতি আছে, অনেকে হয়তো এখানে অসুস্থ হয়ে গেছেন, আমরা কয়েকজনকে দেখেছি অসুস্থ হয়েছে, এবং তাদেরকে এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা গাড়িতে করে পাশে ড্যাবের যে মেডিকেল ক্যাম্প রয়েছে সেখানে পৌঁছে দিয়েছে। তো এই যে একটা সুশৃঙ্খল জমায়েত, আমি বলবো লাখ লাখ জনতা, কিন্তু জমায়েত কিন্তু সুশৃঙ্খল, কোনো বিশৃঙ্খলা নেই। বিএনপির পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছিল এবং তারাও আগাম আশঙ্কা বলেছিলেন যে হয়তো সুন্দরভাবে সম্পন্ন হবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে যারা এসছেন। এত এত লাখ লাখ জনতার জমায়েত এই বাংলাদেশে কবে হয়েছে, কিংবা কোন নেতার ফেরার সময় এরকম দৃশ্য বাংলাদেশ দেখেছে? আমার অন্তত মনে পড়ছে না গত 54 বছর। তবে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ফিরেছিলেন তখন সেটা একটা প্রত্যাবর্তন ছিল, কিন্তু আজকের এই প্রত্যাবর্তন, আজকের এই জমায়েত এবং এই দৃশ্য সব দৃষ্টান্ত ছাপিয়ে গেছে। তারেক রহমানের এই দেশে ফেরা ঐতিহাসিক, এটা একটা স্মরণীয় দিন, একটা স্মরণীয় মুহূর্ত। এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে লাখো লাখো জনতা এখানে এসেছেন। এই পূর্বাচলে এখন তিল ধারণের ঠাঁই নেই, এবং এই পুরো এত লাখ লাখ মানুষ এত সুশৃঙ্খল ভাবে একটি সংবর্ধনা সভায় যোগ দিতে পারে, এটা প্রশংসার ব্যাপার। এখানে বিএনপির যারা স্বেচ্ছাসেবী রয়েছেন বা তাদের যে দলীয় টিম রয়েছেন, যারা শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তাদের প্রশংসা করতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন হয়তো দর্শকরা সবাই খুব শান্তভাবে অপেক্ষা করছেন। অনেকেই এখনো দুপুরের খাবার খাননি, অনেকে সেই কালকে রাতে এসছেন, অনেকে ভোরে এসছেন, অনেকে হয়তো দুপুরে রাত দিয়ে এসছেন, কিন্তু সবাই অপেক্ষমান শুধু তারেক রহমানকে একবার দেখার জন্য। যে তারেক রহমান 2001 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন, যে তারেক রহমান গত 36 বছর তার রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে বিএনপিকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। বিশেষ করে 18 সাল থেকে 2018 সালে খালেদা জিয়া ফেব্রুয়ারিতে যখন কারাগারে গেছেন, তারপর এই দলের হাল ধরেছেন তিনি, এবং এরপর বিদেশ থেকে দল এভাবে পরিচালনা করা সহজ ছিল না। তিনি বাংলাদেশের মাটিতে ফিরতে পারেননি। তার ভাই মারা গেছে 2015 সালে, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সেই মৃত্যু, তার ভাইয়ের মৃতদেহ তিনি দেখতে পারেননি। এই যে স্যাক্রিফাইস, কঠিন এক রাজনৈতিক স্যাক্রিফাইস কিন্তু তারেক রহমান এতগুলো বছর করেছেন। হামলা মামলা, এমনকি বাংলাদেশের গণমাধ্যমে তার খবর বা তার বক্তব্য প্রচারের অনুমতি ছিল না, আদালতের নিষেধাজ্ঞা ছিল। এই গত আওয়ামী লীগ সরকারের সময়ে যত অপপ্রচার তাকে নিয়ে হয়েছে, তার নামে 72টা মামলা করেছে শেখ হাসিনার সরকার। এর আগে 111-এ তার নামে 13টা মামলা করা হয়েছে, এবং 550 দিনেরও বেশি তিনি কারাগারে ছিলেন। তো এই যে বিষয়গুলো, এই পুরো হয়রানি, পুরো স্যাক্রিফাইস, পুরো সংগ্রাম, পুরো দুঃসহ সময়ের পর আজকে তার জন্য একটা স্বস্তির দিন, সুন্দর দিন, যেই দিনে তিনি সরাসরি নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন। এতদিন শুধু জুমে কিংবা ভার্চুয়ালি তিনি যোগাযোগ রক্ষা করেছেন, যেটা খুব কঠিন কাজ। বিদেশ থেকে এভাবে দল চালানো এবং এরকম একটি প্রতিকূল অবস্থায়